আচ্ছা, আগের ক্লাসে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম। মেনলি আমরা আলোচনা করেছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সার। তো আজকের ক্লাসে আমি একজন ফার্স্ট ইয়ারের বাচ্চাকেও দেখতে পাচ্ছি। ঠিক আছে সুদীপ্ত, ভেরি গুড। মোমেন্ট অফ ইনার্শিয়া তোরাও কিছুটা জানিস, তবে টেন্সারের ব্যাপারটা অ্যাকচুয়ালি জানিস না। বাকিটা তোরা জানিস, অ্যাকচুয়ালি টেন্সারের কনসেপ্টটাই নতুন, আদারওয়াইজ বাকিগুলো ঠিকই আছে। মানে প্রোডাক্টস অফ ইনার্শিয়া ওই ব্যাপারটা অ্যাকচুয়ালি জানিস না। যাই হোক, তো মোমেন্ট অফ ইনার্শিয়া আলোচনা করছিলাম ইন কানেকশন উইথ রিজিড বডি ডিনামিক্স। তো রিজিড বডি নিয়ে আলোচনা করতে গিয়ে আবার সেখানে রিজিড বডির ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা ব্যাপার চলে এলো। তারপরে আমি একটা কথা বলেছিলাম যে একটা রিজিড বডির পজিশন, রিজিড বডিটা কিভাবে আছে স্পেসে, হ্যাঁ, সেটা বোঝাতে গেলে আমাকে সেই বডির মধ্যে কতগুলো পয়েন্টকে স্পেসিফাই করতে হবে। যেমন ধরা যাক যে এরকম একটা বই যদি থাকে আমার কাছে, তো এই বইটা স্পেসে কিভাবে আছে সেটাকে ফিক্স করতে গেলে আমাকে কতগুলো পয়েন্ট ফিক্স করতে হবে। তো সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাটলিস্ট বইটার একটা কোণা ফিক্স করতে হবে। কিন্তু একটা কোণা ফিক্স করলেই তো হবে না, বইটা সমস্ত দিকে দুলতে পারে, তাহলে আমাকে আরো একটা কোণা ফিক্স করতে হবে। কিন্তু এই দুটো কোণা ফিক্স করাটাই যথেষ্ট নয়, কারণ তার মানে তো এই দাঁড়ালো যে এই লাইনটা এই লাইনটাকে ফিক্স রেখে বইটা এরকম এরকম করে মুভ করতে পারে। সুতরাং বইটাকে পুরোপুরি ফিক্স করতে গেলে আমাকে তিনটে পয়েন্ট ফিক্স করতে হচ্ছে। সো আই হ্যাভ টু স্পেসিফাই 3 points in space। তিনটে পয়েন্ট যদি আমি স্পেসে স্পেসিফাই করি, তাহলে আমি একটা রিজিড বডিকে আর কি পুরোপুরিভাবে ডেসক্রাইব করতে পারবো। সংজ্ঞা অনুযায়ী তাহলে রিজিড বডির ডিগ্রিজ অফ ফ্রিডম, কারণ ফ্রিডম ও কতটা স্বাধীন, তাহলে কতগুলো জিনিস দিয়ে ওকে আটকে দেওয়া যায়, সেটাই হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এই বডিটার ক্ষেত্রে তিনটে পয়েন্ট এবং এটা 3 ডাইমেনশনাল স্পেস, তাহলে প্রত্যেকটা পয়েন্টকেই তো আমি তিনটে কোঅর্ডিনেট দিয়ে স্পেসিফাই করছি। সো x1 y1 z1 x2 y2 z2 and x3 y3 z3। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার জন্য তিনটে করে কোঅর্ডিনেট, মোট তিন তিনে 9টা কোঅর্ডিনেট আমার দরকার পড়ছে রিজিড বডির একটা পজিশনকে স্পেসের মধ্যে ডিফাইন করতে। কিন্তু ইজ ইট ট্রু, মানে সত্যি কি আমাকে 9টা পয়েন্ট বলতে হবে বা 9টা ভ্যালু বলতে হবে তবেই রিজিড বডিটা স্পেসে মানে পুরোটা স্পেসিফাই করতে পারবো, নাকি এই সংখ্যাটা আরেকটু কম বা একটু বেশি, লেস অর মোর? তা বেশি হওয়ার তো প্রশ্নই নেই, কারণ আমরা তো এটা হাতে কলমে করে আগের দিন দেখেছিলাম যে 9টার বেশি হওয়ার প্রশ্ন নেই, কারণ তিনটে পয়েন্টকেই বলতে আমাকে হবে। কিন্তু কম হতে পারে, কেননা দ্য বডি ইজ রিজিড। এইটা বলার সময় আমি কিছুটা ইচ্ছে করেই কনফিউজ করেছিলাম। এবার আমি একটু বলে রাখি যে এই যে ক্লাসে বাচ্চারা, তাও অফলাইনে একটা ব্যাপার ছিল, তো অনলাইনে ক্লাসে বাচ্চারা আদৌ ঠিক মতো শুনছে কিনা আর যেটা শুনছে সেটা ঠিক মতো বুঝছে কিনা, এটার জন্য আমি অনেকগুলো ক্লাসেই অনেক সময় মাঝে মাঝে কিছু কিছু জিনিস একটু কনফিউজ করার জন্য অনেক কিছু বলি, এবং সেটা আমি দেখি যে স্টুডেন্টরা তারপরে সেটা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন করছে কিনা। ঠিক আছে, তো সে ব্যাপারে তোরা একটুখানি সচেতন থাকবি। আগের ক্লাসে তো তবু আমি লাস্টে বললাম যে এখানে কোনটা ভুল ছিল বল, পরে আর সবসময় সব ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো না। তো প্রশ্ন করাটা একটা অভ্যেস, এবং সেটা বইতেই লেখা থাক আর ম্যাডামই বলুক বা স্যারই বলুক, যদি মনে হয় জিনিসটা লজিক্যাল নয় বা ভুল, তাহলে কিন্তু সেটা ধরিয়ে দিতে বা বলতে কখনোই হেজিটেট করবি না। প্রশ্ন করতে না শিখলে কিন্তু সায়েন্স পড়ার কোনো যুক্তি নেই। ঠিক আছে, তো আগের ক্লাসে এই পর্যন্ত তো ঠিকই আছে, কিন্তু তারপরে যে লজিকটা দেওয়া হয়েছিল ওটা একদমই ঠিক নয়, সেটা আমার ধারণা ক্লাসটা চলাকালীনই তোদের নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে খটকা লেগেছে। সলিউশনটা আমি এখন বলে দিচ্ছি, ভাবতে বলেছিলাম আমি এটা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে রিজিড, দ্য বডি ইজ রিজিড।
তার মানে একটা বডির মধ্যে, রিজিড বডির মধ্যে আমি যদি যে কোনো দুটো আরবিট্রারি পয়েন্ট নিই, তাহলে তাদের মধ্যেকার দূরত্বটা সবসময় ফিক্সড থাকে। এর মানে এটার কোঅর্ডিনেট x1 y1 z1 আর এটার কোঅর্ডিনেট x2 y2 z2। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে since the body is rigid, d square is equal to, এটা তোরা জানিস, x2 minus x1 whole square y2 minus y1 whole square z2 minus z1 whole square। ঠিক আছে, এটা তো মানে d square equal to এটা তো ঠিক আছে, কিন্তু যেহেতু এটা রিজিড, since this is rigid, therefore d square is constant। ঠিক আছে, রিজিড তাকেই বলে যেখানে যে কোনো দুটো আরবিট্রারি পয়েন্টের মধ্যে দূরত্বটা যদি কনস্ট্যান্ট থাকে, কখনোই না চেঞ্জ হয়। তাহলে একটা স্পঞ্জের বালিশ, সেটা কখনোই রিজিড বডি নয়, কিন্তু একটা কাঠের টুকরো সেটা কিন্তু রিজিড বডি। বেশ, তাই যদি হয় তাহলে এখানে দেখ, তার মানে এই দুটো পয়েন্টকে স্পেসিফাই করার জন্য আমার কিন্তু 3 + 3 = 6 ছটা কোঅর্ডিনেট বলার কোনোই প্রয়োজন নেই। x y z এবং x2 আর y2 এই পাঁচটা কোঅর্ডিনেট যদি আমি বলি এবং z2টা যদি আমি না বলি, তাহলেই যথেষ্ট, কারণ ডটা তো কনস্ট্যান্ট। একটা রিজিড বডি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা তো ফিক্সড, আর সেটা তো আমি জানি, আমি তো মেপে নিতে পারি, তাই না? আমি এই বইটারই দুটো এন্ড পয়েন্ট যদি ভাবি, তাহলে আমি তো ওই দূরত্বটা ইজিলি মেপে নিতে পারবো। তাহলে আমার x1 y1 z1 বললাম আর x2 y2 বললাম, z2 বলার কোনো প্রয়োজন নেই, কারণ d আমি মাপতে পারি। ঠিক আছে, ফলে অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে বলা হয় ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট। ঠিক আছে, কনস্ট্রেন্ট মানে হচ্ছে মানে শর্ত বা লিমিটেশন, এরম এরম একটা ব্যাপার। হ্যাঁ, মানে ঘটনাটাকে বলা হয় একটা কনস্ট্রেন্ট, মানে এখানে একটা আর কি বাধা আছে, কনস্ট্রেন্ট। আর যে ইকুয়েশন দিয়ে আমি বাধাটাকে আর কি ম্যাথমেটিক্যালি লিখছি সেটাকে বলে ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট। তাহলে এখানে একটা ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট আছে, জাস্ট ওয়ান। ঠিক আছে, একটাই আছে। তাহলে মোট আমার ছিল ছটা কোঅর্ডিনেট, আর একটা আমি এদের মধ্যে ইকুয়েশন পেয়ে গেছি, তাহলে ছটা কোঅর্ডিনেট আমাকে বলতে হচ্ছে না। সো 6 - 1 = 5। পাঁচটা কোঅর্ডিনেট বললেই আমার কাজটা চলে যাচ্ছে। ঠিক আছে, এটা তো গেল দুটো পয়েন্টের জন্য। এবার রিজিড বডির ক্ষেত্রে কি বলছি আমি, না রিজিড বডিকে পুরোপুরি স্পেসিফাই করতে গেলে আমাকে তিনটে পয়েন্ট স্পেসিফাই করতে হবে। সো তাহলে আবার আমি অরিজিনাল জায়গাটায় আসি, সেটা হচ্ছে আমার তিনটে পয়েন্টের দরকার। সো x1 y1 z1 x2 y2 z2 and x3 y3 z3 হয়ে গেল। 3 × 3 = 9, 9 কোঅর্ডিনেটস। কিন্তু কি এটা রিজিড? তাহলে এটাকে একটু মুছতে হবে আমাকে। তাহলে যেহেতু এটা রিজিড, তাহলে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টের মধ্যে গ্যাপটা ফিক্সড। ধরা যাক এই গ্যাপটা হচ্ছে d1। 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্টের মধ্যেও গ্যাপটা ফিক্সড, এবং সেই পয়েন্টটা হচ্ছে d2। আর 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্টের মধ্যেও গ্যাপটা ফিক্সড, এবং সেই গ্যাপটা হচ্ছে d3। কেমন? তাহলে আগে যখন জাস্ট প্রথমবার আর কি যখন ব্যাখ্যা করছিলাম, তখন তো জাস্ট d1 হলে কি হতো সেটা বলছিলাম, তো এটা একটা পাওয়া গেছে রিলেশন। হ্যাঁ, এইবার একই রকম ভাবে আরো দুটো ইকুয়েশন তার মানে আমি লিখতে পারি। যেমন ধর 1 নম্বর আর 3 নম্বর পয়েন্টের মধ্যে গ্যাপ হচ্ছে d2, তার মানে
তার মানে I can write x1 minus x3 whole square, y1 minus y3 whole square, z1 minus z3 whole square কিসের সঙ্গে সমান হবে? এটা d2 স্কয়ারের সঙ্গে সমান হবে, যেটা কিনা কনস্ট্যান্ট। এবং এটাও আমি মেপে পেতে পারি। আরবিট্রারি শেপ বলে কেমন একটা লাগছে, কিন্তু বইটা যদি দেখি তাহলে আমরা বইয়ের যে ডায়াগোনালটা সেটা মাপলেই তো আমি 1 এর সঙ্গে 3 এর গ্যাপটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কি আরো একটা ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট। আচ্ছা, লাস্ট কি, এই যে এই গ্যাপটাও ফিক্সড, এই গ্যাপ হচ্ছে d3। তো x2 minus x3 whole square, y2 minus y3 whole square, z2 minus z3 whole square equal to কি d3 square। এটাও কিন্তু কনস্ট্যান্ট। কেমন? তাহলে আমার টোটাল কোঅর্ডিনেটস ছিল 9টা, কিন্তু কনস্ট্যান্ট বেরোলো 3টে, 1টা 2টো 3টে, এবং ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট এটা এখন আর ইট ইজ নট 1, it is actually 3. So 3 equations of constraint. তাহলে আমার degrees of freedom for a rigid body is 9 minus 3 equal to 6. এই যে এভাবে যে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার যে সিস্টেম, এটা মানে এবার তোদের কোনো, আমি ইনফ্যাক্ট সুদীপ্ত এখানে আছিস, যে বিএনএসটিএস এর ফর্ম ফিল আপ করেছিস সুদীপ্ত? জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। হ্যালো, ওমা, আচ্ছা যাই হোক, জেবিএনএসটিএস এর পরীক্ষা তো আমি দেখছিলামই। ইনফ্যাক্ট আমি আরো অন্য অনেক কম্পিটিটিভ এক্সামে দেখেছি যে কিছু একটা দিয়ে বলে যে এটা ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, একটা কোনো সিস্টেম দিয়ে বলে। তো এবার সেটা অবশ্যই সেখানে আরেকটু হয়তো কমপ্লিকেটেড দিয়ে দেবে, কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার রুল কিন্তু এটাই, মানে এটা ছাড়াও আরেকটা আছে সেটা আমি বলছি একটু পরে, কিন্তু মানে স্কিমটা এটাই, মানে তোকে টোটালটা দেখতে হবে আর কতগুলো ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট লিখতে পারিস তুই সেটা দেখতে হবে, দিয়ে তোকে মাইনাস করতে হবে। এটাই হচ্ছে বেসিক থাম্ব রুল। তো এভাবেও ডিগ্রিজ অফ ফ্রিডম বার করা যায়, এবং আমার তো মনে হয় এভাবে বার করাটাই সব থেকে সহজ। আর একটা আছে, সেটাও মানে ডাইরেক্টলি বের করা, মানে কিন্তু এটা একটু কেমন, মানে ওই আর কি, মানে মানে একটা একটা কোনো সিস্টেমের মোশন কি কি হতে পারে? ট্রান্সলেশনাল মোশন, সেটা এক জায়গা থেকে সরে অন্য জায়গায় যেতে পারে। এছাড়া হতে পারে কি রোটেশনাল মোশন হতে পারে, হ্যাঁ ঘুরতে পারে, সেটা রোটেট করতে পারে। আর লাস্ট হচ্ছে কি ও ভাইব্রেট করতে পারে। শিফট করবে, ঘুরবে, কাঁপবে, এই 3টে টাইপের মোশন পসিবল ফর এনি পার্টিকেল, এনি সিস্টেম, এনি অবজেক্ট। তো সেই ট্রান্সলেশনাল মোশনটা কত রকমের হতে পারে, মানে একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর, হ্যাঁ এরকম ভাবে তাহলে 3টে হলো, মানে তাহলে ওর ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3। এরকম করে রোটেট কত রকম ভাবে করতে পারে, ভাইব্রেট কত রকম ভাবে করতে পারে। তো এভাবেও ডিগ্রিজ অফ ফ্রিডম বার করা যায়, তবে এই সমস্ত মোশন টোশন গুলো মানে আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয়, তার থেকে এটা বেটার।
সমস্যা হবে, কেননা তোরা যদি এই রকম ভাবে ভেবে রিজিড বডির ডিগ্রিজ অফ ফ্রিডম বার করার চেষ্টা করিস, দেখিস এখন তো অ্যান্সার জেনেই গেলি যে এটা অ্যান্সারটা 6 হবে। তো রিজিড বডির ডিগ্রিজ অফ ফ্রিডম 6, এর মধ্যে ট্রান্সলেশনাল কটা, রোটেশনাল কটা, এটা একটু ভেবে বের করার চেষ্টা করিস, ঠিক আছে? একটু ভাবিস কার কটা মাথায় এলো, পরের দিন আমরা আবার আলোচনা করতে পারি এটা নিয়ে। এটা ভাববি, এবং যেহেতু এটা আলোচনা হলো তাহলে আমি ছোট্ট দুটো হোমওয়ার্ক দিই, দুটো না তিনটে। সেটা হচ্ছে ফাইন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম অফ ডাম্বেল। ডাম্বেল তো জানিস হাতে নিয়ে যে ইয়ে করে ব্যায়ামবীররা, ছেলেরা মাসল বানায় ডাম্বেল প্র্যাকটিস করে, ঠিক আছে? ফাইন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম অফ আ ডাম্বেল, ফাইন্ড degrees of freedom of water molecule। কেমিস্ট্রিতে তোরা পড়েছিস H2O কিভাবে থাকে, জলের মলিকিউলটা না পড়ে থাকলে ইন্টারনেটে দেখে নিবি কেমন ভাবে থাকে, এবং তারপর সেটাকে অবজার্ভ করে ওটা ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার চেষ্টা করবি। আরেকটা কি দেব, আচ্ছা এই দুটোই থাক, এই দুটোই থাকলো, কিন্তু এটা দুভাবে বার করবি। এক হচ্ছে মেথড 1, টোটাল DOF বার করবি মাইনাস নাম্বার অফ কনস্ট্যান্টস, ঠিক আছে, যেভাবে আমরা প্রথমে বার করলাম। আর সেকেন্ড হচ্ছে বাই ফাইন্ডিং আউট the translational DOF, rotational DOF and vibrational DOF, ঠিক আছে? দুভাবেই বার করার চেষ্টা করবি, এবং দুটো মিললো কিনা দেখবি, মিললেও একটা জিনিস শিখবি, না মিললেও একটা জিনিস শিখবি। ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। যতটা বলা হলো তার মধ্যে কোথাও কিছু বোঝার অসুবিধা আছে কিনা। এবার আমরা এখান থেকে চলে যাব, আমরা এক মিনিট, জাস্ট a minute। আচ্ছা, এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াতে আসি। তো এখানে আমরা আগের দিন দেখেছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভেক্টর, অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা ভেক্টর, তাহলে ভেক্টর সঙ্গে ভেক্টর, মানে ভেক্টরকে ভেক্টর দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি একটা টেন্সার পাওয়া যায়। তো এটা ছিল 3/1 কলাম ম্যাট্রিক্স, এটাও 3/1 কলাম ম্যাট্রিক্স, তাই মোমেন্ট অফ ইনার্শিয়াটা দেখা গেল কোনো একটা ভ্যালু নয়, এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তারপর আমি একটা প্রবলেম দিয়েছিলাম, সেটার একটা গাইডলাইন্স কিছুটা করে দিয়েছি, তো ওটা যারা পেরেছিস তারা মিলিয়ে নিবি অ্যান্সারটা, অ্যান্সার না মিললে বলবি আমাকে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যে ম্যাট্রিক্সটা আছে তার ডায়াগোনাল এলিমেন্টস এবং অফ ডায়াগোনাল এলিমেন্টস yx y y y z zx zy z z এই
আচ্ছা, এবার এর যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো, সেগুলোকে অ্যাকচুয়ালি, এই পুরো জিনিসটা মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সার, তো ডায়াগোনাল এলিমেন্টস যেগুলো আছে সেগুলোকে বলা হয় মোমেন্টস অফ ইনার্শিয়া, আর অফ ডায়াগোনাল যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে বলা হয় প্রোডাক্টস অফ ইনার্শিয়া। এবং এবং এই আমি যেটা করতে দিয়েছিলাম সেখানে আমি একই অবজেক্ট বলেছিলাম, যেরকম একটা 4টে মাস, কিন্তু আমি অ্যাক্সিসটা চেঞ্জ করে দিয়েছিলাম। একবার আমি বলেছিলাম যে এভাবে এক্স ওয়াই অ্যাক্সিস ধরে ব্যাপারটা সলভ করতে, আরেকবার আমি বলেছিলাম অরিজিনটাকে মাঝে দিয়ে দিতে, আরেকবার আমি বলেছিলাম এটাকে এক্স অ্যাক্সিস এবং এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে সলভটা করতে। তো অঙ্কটা যারা কমপ্লিট করেছে, সবারটা তো আমি পাইনি, কিন্তু অঙ্কটা যারা কমপ্লিট করেছিস তারা ক্লিয়ারলি বুঝে গেছিস যে মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সার বা বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটাই দে আর এক্সিস ডিপেন্ডেন্ট। আমার অ্যাক্সিস এবং আমার অরিজিন কোথায় কিভাবে নিচ্ছি তার উপর মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করে, এবং এটা কিন্তু একটা বিশাল বড় পার্থক্য উইথ মাস অফ এনি অবজেক্ট। যদিও ভূমিকাটা একই, মানে মাস এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার ভূমিকাটা কিন্তু একই। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে রিলেট করে, আর মাস লিনিয়ার মোমেন্টামের সঙ্গে লিনিয়ার ভেলোসিটিকে রিলেট করে। ভূমিকাটা একই, কিন্তু ব্যাপারটা আলাদা, কারণ মাস হচ্ছে, মাস ডিপেন্ডস অনলি অন মাস, মানে মাস তো একটা জিনিস যেটার অনেক রকম এক্সপ্লেনেশন আছে, কারুর মাস থাকে কারুর থাকে না, সেটা তো একটা আলাদা ব্যাপার। তো মাস হচ্ছে জাস্ট একটা ইন্ট্রিনজিক প্রপার্টি, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিন্তু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অন দা মাস ডিস্ট্রিবিউশন with respect to the axis we have chosen. মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা মাস কিভাবে সাজানো আছে সেইটার উপর ডিপেন্ড করে। এই কারণেই অ্যাক্সিস চেঞ্জ হলে মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যায়, এবং এই কারণেই এই যে মোশন, রোটেশনাল মোশনের যে পুরো ব্যাপারটাই, সেটা কিন্তু অ্যাক্সিস ডিপেন্ডেন্ট। এটা তো আমরা জানি, বাড়ি মানে দরজা বন্ধ করছিস, মানে যেটা কাছে আছে আর কি, মানে কি বলবো, মানে দরজার পাল্লাটার একদম শেষ প্রান্তে যদি পুশ করিস তাহলে সহজেই দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যদি কবজার কাছে, কবজাই তো বলে ওটাকে, কবজার কাছে যদি তুই পুশ করিস তাহলে তো মানে অনেক পুশ করলেও দরজাটা খুব একটা নড়ে না, অথচ দরজার শেষের দিকে যদি পুশ ঠেলে দিস তাহলে দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরকম দরজা আছে, এটা নিয়ে ক্লেপনারে একটা বেশ ভালো অঙ্কও আছে। তো এই দিকে যদি ঠেলি তাহলে দরজা সহজেই বন্ধ হবে, কিন্তু এই দিকে ঠেললে দরজা হাজার ঠেললেও খুব একটা ঘুরবে না। তো এটা আমরা অলরেডি কিন্তু জানি যে রোটেশনাল মোশনের ক্ষেত্রে ডিস্টেন্সটা ম্যাটার করে। সো মাস কিভাবে অর্গানাইজড আছে সেটাই দ্যাট ডিটারমাইন্স দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। এইবার নেক্সট হচ্ছে যে এই রিলেশনশিপটা, দ্য রিলেশনশিপ বিটুইন angular momentum and angular velocity. যেহেতু মাঝে একটা টেন্সার আছে, ফলে রিলেশনশিপটা খুব কমপ্লিকেটেড, প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গে সবকিছু রিলেটেড, তার ফলে ঝামেলাও কম নয়। শুধু এলএক্সটাই দিকে আইএক্স ওমেগা এক্স প্লাস আইএক্স ওয়াই ওমেগা ওয়াই প্লাস আইএক্স জেড ওমেগা জেড, খুবই মুশকিল ব্যাপার। অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্টটা অ্যাঙ্গুলার ভেলোসিটির এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট সবার সঙ্গেই রিলেটেড।
হ্যাঁ, তো কোনো মতেই মানে তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো মতেই এরা প্যারালাল টু ইচ আদার নয়, দে আর নট প্যারালাল টু ইচ আদার। খুবই সমস্যার ব্যাপার। মানে আমি যদি এল ভেক্টরটাকে লিখি তাহলে এল ভেক্টরটা কি, এল এক্স আই ক্যাপ, এল ওয়াই জে ক্যাপ, এল জেড কে ক্যাপ। আর এবার এখানে যা পেয়েছি, তো এটা মানে আর কি আর কিছু না লেখালেখি করেই, সরি, কিছু না লেখালেখি করেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ভেক্টরটা কোনোদিনই ওমেগা এক্স আই ক্যাপ, ওমেগা ওয়াই জে ক্যাপ, ওমেগা জেড কে ক্যাপ এর সঙ্গে প্যারালাল কোনো মতেই হতে পারবে না। অত দূরে যাওয়ারও দরকার নেই, মানে এল এক্সটাই ওমেগা এক্স এর সঙ্গে প্যারালাল নয় তো আর এই সমস্ত তো অনেক পরের গল্প। তো এর ফলে দিস লিডস টু আ কমপ্লিকেটেড মোশন। একটা অবজেক্ট তার যে একটা রোটেশনাল মোশন, সেটা কিন্তু লিনিয়ার ভেলোসিটির মতো নয় যে সোজা ঠেললাম সোজা এগিয়ে গেল, এরকম টাইপের এত সরলীকৃত নয় ব্যাপারটা, খুবই ঝামেলার এবং গন্ডগোলের একটা জিনিস। তো কখন কি হলে মোশনটা সেই তুলনায় একটু সিম্পলিফাইড হতে পারত। রোটেশনাল মোশন একটা অবজেক্টের মোশন, সেটা কি হলে এটা একটু সিম্পলিফাইড মোশন হতো। কমপ্লিকেটেড মোশনটা কেন হয়েছে? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য টেন্সার, রাইট? এরকম একটা টেন্সার ক্যারেক্টারিস্টিক্স, টেন্সার ক্যারেক্টার আছে বলেই, মানে এরকম একটা 3x3 ম্যাট্রিক্স আছে, সবকিছু এরকম আলাদা আলাদা এরকম টাইপের একটা ব্যাপার। তোরা ম্যাট্রিক্স সম্পর্কে কিছুটা পড়েছিস, তো এই যে 3x3 ম্যাট্রিক্সটা আছে, IXX, IXY, IXZ, IYX, IYY, IYZ, IZX, IZY, IZZ, এই যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এবার ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা যায়, এই ব্যাপারটা কি তোরা এইচএসে পড়েছিস? কেউ একটু বলতো। মানে বলতে চাইছি এই ম্যাট্রিক্সটাকে একটা সাম ক্যালকুলেশন করে এই ম্যাট্রিক্সটাকে এইরকম একটা ম্যাট্রিক্সে কনভার্ট করা যাবে, I1, I2, I3, শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে এবং বাকি সবাই 0 হবে। এই জিনিসটা কি তোরা পড়েছিস এইচএসে? রো আর কলাম অপারেশন করেছো? রো আর কলাম অপারেশন করে, হ্যাঁ রো আর কলাম অপারেশন করেই বটে। মানে ও অবশ্য আমি জানি না স্কুলে কিরকম ভাবে শেখায়, মানে এরকম টাইপের আর কি, মানে মানে ক্যালকুলেশনটা এরকম, কনসেপ্টটা পরে বলছি। মানে সবকটা থেকে -i এরকম একটা করতে হয়, করে সেটা ডিটারমিনেন্ট 0 করে i এর ভ্যালু বার করতে হয়, তা সলভ করে i এর 3টে ভ্যালু আসে, এইরকম টাইপের একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা আমি জানি ম্যাম না। সেই আইগেন ভ্যালু আইগেন আইগেন ভেক্টর, ভ্যালু, হ্যাঁ সরি, হ্যাঁ এক্স্যাক্টলি আইগেন ভ্যালু করেছিস তো না? ওটা আমার G3 তে ছিল, এই G2 তে, ও আর আমাদের 4th সেমে আছে। হ্যাঁ, 4th সেমে তো তোদের ফিজিক্সেই আছে, আর এমনি হ্যাঁ ম্যাথে ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ, তাহলে তো খুব ভালো। গুড, তাহলে আমি ওটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি। তাহলে তোরা কনসেপ্টটাও জানিস, হুইচ ইজ ভেরি গুড। তাহলে ব্যাপার হচ্ছে এই যে, এবার এগুলো মুছে দিই। হ্যাঁ, তাহলে ব্যাপার হচ্ছে এই যে আমরা তো আগেই দেখলাম যে আমরা যদি অ্যাক্সিসটা চেঞ্জ করি, হ্যাঁ
ওই অঙ্কটাতেই দেখালাম যে একবার এরকম অ্যাক্সিস নিলে যা মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সার আসবে, যদি এরকম অ্যাক্সিস নেওয়া হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সারের ভ্যালুগুলো মানে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো পাল্টে যাবে। সো ইট ইজ স্ট্রংলি অ্যাক্সিস ডিপেন্ডেন্ট। তো আমি যদি তাহলে এমন কোনো অ্যাক্সিসও থাকবে যেই অ্যাক্সিস চুজ করলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো সব জিরো হবে। অল দ্য প্রোডাক্টস অফ ইনার্শিয়া উইল বি জিরো। ঠিক আছে, তো সেই অ্যাক্সিস আমি কিভাবে খুঁজে পাবো? এই যেটা বললো মৌলবী সেটা হচ্ছে যে আমি ডায়াগোনালাইজ করব ম্যাট্রিক্সকে, অর্থাৎ বেসিক্যালি আমি আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এইগুলো বার করবো। তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্টটা তো তোরা জানিস, তাহলে ওইটা আমি রিপিট করছি না। মোদ্দা কথা হলো যে আমি মোশনটাকে সিম্পলিফাই করতে চাই। মোশনটাকে সিম্পলিফাই করার জন্য আমি এমন কোনো অ্যাক্সিস খুঁজে বার করতে চাই যেই অ্যাক্সিসের সাপেক্ষে প্রোডাক্টস অফ ইনার্শিয়াটা জিরো হবে। প্রোডাক্টস অফ ইনার্শিয়া যদি জিরো হয়, এবার প্রোডাক্টস অফ ইনার্শিয়াকে জিরো করতে গেলে অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সারটাকে ডায়াগোনালাইজ করতে হবে বা এর আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করতে হবে। ঠিক আছে, তো প্রোডাক্টস অফ ইনার্শিয়া গুলোকে আমি যদি এমন কোনো অ্যাক্সিস খুঁজে পাই যার রেসপেক্টে প্রোডাক্টস অফ ইনার্শিয়া জিরো, তাহলে আমার এফেক্টিভলি মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সারটা দাঁড়াবে এরকম, এবং তখন রিলেশনশিপটা দাঁড়াবে এরকম Lx Ly Lz। আচ্ছা, তারপর এইটা হবে I1 I2 I3 0 0 এদিকে এদিকে 0 এই, আর এটা হচ্ছে ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড। তাহলে রিলেশনটা কি হচ্ছে? Lx ইকুয়াল টু I1 ওমেগা এক্স। দেখ এবার বাকিগুলো আর ডিপেন্ডেন্স নেই। Ly এটা কি হবে? I2 ওমেগা ওয়াই। Lz এটা হবে I3 ওমেগা জেড। such a beautiful picture। যদিও এখনো কিন্তু আমরা এল ভেক্টর আর ওমেগা ভেক্টরকে ইকুয়াল মানে জাস্ট একটা সংখ্যা দিয়ে প্রপোর্শনাল ওরকম লিখতে পারবো না। তার জন্য আমার I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 হওয়া দরকার। তো সে নাই বা হলো, বাট স্টিল আমরা কিন্তু বাকি বডি বা কোনো কিছুর চেঞ্জ না করে শুধুমাত্র এমন একটা অ্যাক্সিস চুজ করেছি যার সাপেক্ষে প্রোডাক্টস অফ ইনার্শিয়া জিরো হয়, এবং প্রোডাক্টস অফ ইনার্শিয়া জিরো হওয়া মাত্র আমি দেখতে পাচ্ছি যে একটা যথেষ্ট সিম্পলিফাইড হয়ে যাচ্ছে রিলেশনটা, কেননা এখন অন্তত Lx আর ওমেগা এক্স প্যারালাল হচ্ছে, Ly আর ওমেগা ওয়াই প্যারালাল হচ্ছে, Lz আর ওমেগা জেড প্যারালাল হচ্ছে। অর্থাৎ কিনা একটা বই নিয়েছি আমি, বইটা এরকম, এই বইটার ধরা যাক এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এই জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যদি বইটাকে ঘোরানো হয়, তাহলে বইটার যে অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট আর যেই স্পিডে আমি ঘোরাচ্ছি সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি Lz আর ওমেগা জেড, দে উইল বি প্যারালাল টু ইচ আদার। অ্যাটলিস্ট এই ব্যাপারটা, এই রিলেশনশিপটা যথেষ্ট সিম্পল। তাহলে এই অ্যাক্সিসটা মানে যে অ্যাক্সিসের সাপেক্ষে প্রোডাক্টস অফ ইনার্শিয়া জিরো, Ixy Ixz এবং Iyz এরা জিরো, সেই সেট অফ অ্যাক্সিস এরা নিশ্চয়ই মানে একটা স্পেশাল একটা সেট অফ অ্যাক্সিস, তাদের একটা স্পেশাল গুরুত্ব দিতেই হয়, কারণ ওই একমাত্র ওই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন হলে তবেই কিন্তু এটা সম্ভব। প্রোডাক্টস অফ ইনার্শিয়া জিরো হবে কোনো একটা স্পেশাল সেট অফ অ্যাক্সিসের সাপেক্ষে, এবং ওই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন করলে তবেই রোটেশনটা এই ধরনের সিম্পল থাকবে। এই স্পেশাল সেট অফ অ্যাক্সিসকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস অফ ইনার্শিয়া। এবং সেই প্রিন্সিপাল অ্যাক্সিস অফ ইনার্শিয়ার সাপেক্ষে যে তিনটে মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া গেল তাদেরকে বলা হয়
principal moments of inertia. বোঝা গেছে? তাহলে এই পুরো ব্যাপার, এই গল্পটা হচ্ছে এবং এই পুরো ঘটনাটাই হচ্ছে খুবই স্পেশাল। ওকে, তাহলে রিজিড বডি ডিনামিক্স মোটামুটি রাফলি এটাই। আইগেন ভ্যালুর পোর্শনটা আমি আর আলাদা করে এক্সপ্লেন করলাম না। এমনিতেও তোরা যখন ম্যাট্রিক্স পড়বি তখন এটা প্রচন্ড ভালোভাবে বুঝবি যে আইগেন ভ্যালু, আইগেন শব্দটার মানে হচ্ছে ওন, নিজস্ব, বুঝেছিস? তো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু মানে হচ্ছে ম্যাট্রিক্সের নিজের ভ্যালু। ও সেটা নিয়ে আরো অনেক গল্প বলা যায়, ওগুলো বলছি না, অনেকটা সময় চলে যাবে ওগুলো বলতে গেলে। আচ্ছা, এবার আমরা কয়েকটা উদ্ভট টাইপের অঙ্ক করি। যেমন আচ্ছা, যেমন আমি তো আগে যে একটা খুব একটু সহজ করে দিয়েছিলাম অঙ্কটাকে, সেটা হচ্ছে 4টে আলাদা আলাদা মাস পয়েন্ট বলেছিলাম। কিন্তু এবার আমি যদি বলি যে ফাইন্ড দ্য moments and products of inertia of a uniform square plate of side A about x, y and z axis আচ্ছা ঠিক আছে, এটা একটা পার্ট। পার্ট 2 হচ্ছে find the principal moments of inertia and direction of principal axis in this case. ঠিক আছে, এটা কিন্তু একটা, মানে আগের দিন আমি যে অঙ্কটা দিয়েছিলাম সেটা ছিল ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশন, আর এখন যে অঙ্কটা দিলাম এটা হচ্ছে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে তোদের সেই ডিএম ধরে ব্যাপারগুলো করতে হবে। সো ফাইন্ড দ্য মোমেন্টস এন্ড প্রোডাক্টস অফ ইনার্শিয়া অফ ইউনিফর্ম স্কোয়ার প্লেট অ্যাবাউট এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এই অ্যাক্সিস গুলো কিভাবে আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে গিভেন ফিগার, অঙ্কটার সঙ্গে ফিগার দেওয়া আছে। এটা এখন করবি তোরা, এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এবার আচ্ছা, এইটা হচ্ছে আমার স্কোয়ার প্লেট। স্কোয়ার প্লেটের সাইড হচ্ছে এ, স্কোয়ার প্লেটের সাইড এ, আর এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবার এইটার জন্য তোদেরকে মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সরটা বার করতে হবে।
যেহেতু এটা কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, তাহলে বেসিক্যালি তোদের এরকম একটা ডিএম মাস এলিমেন্ট ধরে নিতে হবে, যেটা আর কি এক্স দিক থেকে এক্স ডিস্টেন্সে আছে এবং এদিক থেকে ওয়াই ডিস্টেন্সে আছে। সো এটার মাসের পরিমাণটা কত? ডিএম ইকুয়াল টু হচ্ছে ডিএক্স ডিওয়াই, এই ছোট্ট অংশটার এরিয়া, ইনটু রো, যেখানে এটা বলে দেয়নি কিন্তু এটা তুই ধরে নিবি, এটা হচ্ছে সারফেস মাস ডেন্সিটি, অর্থাৎ বেসিক্যালি amount of mass per unit area। ঠিক আছে, পার ইউনিট এরিয়া অ্যামাউন্ট অফ মাস যদি রো হয়, তাহলে ডিএম এইটুকু অংশের মাসের পরিমাণটা হবে ডিএক্স ডিওয়াই রো। আচ্ছা, এইবার যেভাবে বার করে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেমন আইএক্সএক্স, আইএক্সএস এর ফর্মুলা আমরা আগের দিন কি লিখেছিলাম? যতগুলো মাস এলিমেন্ট থাকবে প্রত্যেকটার উপরে এইরকম, এটা এটার জন্য নয়, এটা আমরা আগের দিন যেটা শিখেছিলাম সেইটা লিখলাম, যে এম যতগুলো মাস এলিমেন্ট থাকবে প্রত্যেকটার ভ্যালু এমজে, এবং সেই এমজে তার লোকেশন, তার একটা প্রত্যেকটা এমজেরই তো একটা করে পজিশন কোঅর্ডিনেট থাকবে, এক্স জে, ওয়াই জে, জেড জে। তো যদি আইএক্সএক্স বার করতে চাই, তাহলে এখানে ওয়াই জে আর জেড জে এই দুটো থাকবে। হ্যাঁ, এটা ছিল কি যখন মাসগুলো আলাদা আলাদা আছে, মানে যেমন আমি আগের দিন যে অঙ্কটা দিয়েছিলাম সেখানে মাসগুলো আলাদা আলাদা ছিল, একটা এখানে ছিল, একটা এখানে ছিল, চার কোণে একটা স্কোয়ারের চার কোণে চারটে মাস ছিল। তো তখন আমরা সেভাবে করেছি। আব্দুল অঙ্কটা ট্রাই করেছিস কিনা জানি না, এইটা ট্রাই না করলে আবার আজকেরটা বোঝা একটু মুশকিল। আচ্ছা, এবার যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে সামেশনের বদলে ব্যাপারটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেট করি। আচ্ছা, এমজের বদলে হয়ে যাবে, এটা কি হবে? ডিএম হবে, মাস এলিমেন্ট। আচ্ছা, এবার ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। তো জেড তো এটা এক্স ওয়াই প্লেনে আছে, স্কোয়ার প্লেটটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে স্কোয়ার প্লেটের সমস্ত পয়েন্টের জন্যই জেড ইকুয়াল টু 0। তাহলে এখানে জেড স্কোয়ার কিছু হবে না, কেবলমাত্র ওয়াই স্কোয়ার হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা তোমাদের করতে হবে ডিএম ওয়াই স্কোয়ার। এই প্রসেসটা ফলো করেই মোমেন্ট অফ ইনার্শিয়া গুলোও বেরোবে এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলোও বেরোবে। তো এইটা তোরা করে, ফার্স্ট পার্টটা করে আমাকে পাঠা, আবার একবারে সবটা করেও পাঠাতে পারিস, সেটা তোরা এখন বসে কর, করে আমাকে বলবি অ্যান্সারটা।